আসসালামু আলাইকুম। মনিরুলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই অধ্যায়ে 7 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আমি এই অধ্যায়ের 1 থেকে 6 নং সৃজনশীল প্রশ্নের সমাধান এবং বেসিক যে আলোচনা আমি আমার আগের ভিডিও ক্লাসে ছেড়েছি। আজকে আমরা 7 নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখা যাক 7 নং সৃজনশীল প্রশ্নে কি বলেছে। 2025 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায়ের নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1 পণ্য ক্রয় 60,000 টাকা। জানুয়ারি 12 অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। জানুয়ারি 23 অনিক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 1,25,000 টাকা। জানুয়ারি 25 অফিস ভাড়া প্রদান 15,000 টাকা। জানুয়ারি 28 ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা এবং জানুয়ারি 30 মনি ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা। এই ছিল মোটামুটি আমাদের 7 নং অঙ্কের লেনদেনগুলো। তো এখান থেকে আমাদেরকে কি করতে বলেছে? ক নাম্বার, জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করা। জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ, যখন আমাদেরকে ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলবে তখন বুঝতে হবে আমাদের পণ্য ক্রয়ের পরিমাণ বের করতে হবে। কিসের পরিমাণ বের করতে হবে? পণ্য ক্রয়ের পরিমাণ। এখানে কোনো প্রকার সম্পদ ক্রয় করলে ক্রয়ের মধ্যে আসবে না, আমাকে শুধু পণ্য ক্রয় করেছে যে তারিখে সেই তারিখগুলোই নিতে হবে। আসবাবপত্র ক্রয় করলে, যন্ত্রপাতি ক্রয় করলে বা কোনো প্রকার স্থায়ী সম্পত্তি ক্রয় করলে এখানে আসবে না। তাই আমরা শুধু পণ্য ক্রয় করেছি এমন লেনদেনগুলো আমরা এখানে নিব। তো আমরা ক নম্বর অঙ্কের সমাধানটা করে ফেলি। মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তারিখ বিবরণ টাকা টাকা। তো দেখি কোন কোন তারিখে আমাদের পণ্য ক্রয় হয়েছে সেই তারিখগুলো আমরা নিব। জানুয়ারি 1 পণ্য ক্রয় 60,000 টাকা, তাহলে এটা আসবে আমরা নিই 2025 জানুয়ারি। পণ্য দ্রব্য ক্রয় 60,000 টাকা। তারপরে বলেছে জানুয়ারি 12 আসবাব অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, যেহেতু আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ, এটা মোট ক্রয়ের মধ্যে আসবে না। 23 অনিক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, এটা বিক্রয় করেছে, এটাও আসবে না। 25 অফিস ভাড়া প্রদান করা হলো 15,000 টাকা, এটা ভাড়া প্রদান করেছে, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দিয়েছে, এটাও আসবে না। মনির ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয়, এটা আসবে জানুয়ারি 30 তারিখ। ৳28,000 টাকা যোগ করলে হলো 60, 80, 88,000 টাকা। এই ছিল আমাদের 7 নং সৃজনশীলের ক নং অঙ্কের সমাধান। যখনই আমাদেরকে মোট ক্রয়ের পরিমাণ বের করতে হবে, দেখতে হবে প্রতিষ্ঠান পণ্য ক্রয় করেছে কিনা, তাহলে পণ্য ক্রয়ের পরিমাণগুলোকে যখন আমরা একত্রে বসিয়ে যোগ করে দিব তখনই আমরা মোট ক্রয়ের পরিমাণ জানতে পারবো। তো খ নাম্বার কি বলেছে? উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ, অর্থাৎ শুধু নগদে পণ্য, নগদে লেনদেন হয়েছে, যে সকল লেনদেনগুলো নগদে হয়েছে সেই লেনদেনগুলো আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো খ নাম্বার আমরা যাই।
তারিখ, বিবরণ, টাকা টাকা। তো দেখি আমরা কোন কোন তারিখে নগদের লেনদেন হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 তারিখে পণ্য দ্রব্য ক্রয় করেছে 60,000 টাকা। এখানে নগদ হয়েছে না বাকিতে হয়েছে না চেকে হয়েছে কোনো কিছু বলা নাই, এবং ব্যক্তিরও নাম নেই। যদি কোনো কিছু বলা না থাকে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম না থাকে তখন বুঝে নিতে হবে সেটা নগদ হয়েছে। তাহলে পণ্য ক্রয় বুঝে নিতে হবে এটা নগদ হয়েছে। তাহলে 2025 জানুয়ারি 1 পণ্য দ্রব্য ক্রয় 60,000 টাকা। এটা নগদ লেনদেনের মধ্যে পড়ে, এই জন্য আমরা এখানে বসালাম। 12 তারিখ অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500। এই 26,500 দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেছে। সেম, এটা 1 তারিখের লেনদেনের মতো। যেহেতু এখানে নগদ বা চেক বা বাকি বলা নাই, তাহলে বুঝতে হবে সেটা নগদে হয়েছে। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা বসালাম। তারপরে 23 তারিখ অনিক ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় নগদে না চেকে বলা নাই, কিন্তু প্রতিষ্ঠান অনিক ট্রেডার্স এর নাম রয়েছে, তাহলে বুঝতে হবে সেটা বাকিতে হয়েছে। তাহলে বাকির লেনদেন নগদ লেনদেনের মধ্যে আসবে না। অফিস ভাড়া প্রদান কিছু বলা নাই, নগদে প্রদান করা হয়েছে। আমরা এটা বসাই দিই, অফিস ভাড়া প্রদান। অফিস ভাড়া প্রদান 15,000 টাকা। তারপরে 28 তারিখ বলেছে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংকে জমা দিলে নগদ টাকা জমা দিতে হয়, তাহলে সেটা নগদ লেনদেনের অন্তর্ভুক্ত, এটাও আনতে হবে। 28 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। লাস্ট তারিখে বলেছে 30 তারিখে মনির ব্রাদার্স এর নিকট হতে পণ্য ক্রয়। যেহেতু নগদ বা চেক বলা নাই, কিন্তু মনির ব্রাদার্স একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের নাম বলা আছে, তাহলে বুঝে নিতে হবে সেটা ধারে ক্রয় হয়েছে। তাহলে ধারে ক্রয় এখানে আসবে না, তাহলে আমরা এগুলো পাস করে দিই। 60, 60 এর 26 86, 86 এবং 15 হচ্ছে 1,01,000, 1,01,000 আর 32 কত 1,33,500 টাকা। এই হচ্ছে আমাদের 7 নং সৃজনশীলের খ নং অঙ্কের সমাধান। যখন আমাদের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলবে, তখন আমরা দেখব কোন কোন লেনদেনগুলো নগদে হয়েছে। যে সকল লেনদেনগুলো নগদে হয়েছে সেই সকল লেনদেনগুলো বসিয়ে সেটা যোগফল করলে আমরা নগদ লেনদেনের পরিমাণ পেয়ে যাব। তারপরে দেখি আমাদের গ নাম্বার কি করতে বলেছে। গ নাম্বার বলেছে 12, 23, 25 ও 30 তারিখের লেনদেনগুলো দ্বারা দেখাও যে এ সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ আমাদেরকে একটি হিসাব সমীকরণ করতে বলেছে। 12, 23, 25 ও 30 এই 4টা তারিখের লেনদেনের মাধ্যমে আমাদেরকে একটি হিসাব সমীকরণ করতে বলেছে। তো আমরা হিসাব সমীকরণের ঘর কেটে ফেলি। প্রমাণ করা হলো যে এ সমান সমান এল প্লাস ওই। তারিখ উদ্বৃত্ত সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো দেখি আমাদের 12, 23, 25 এবং 30 থেকে কি কি লেনদেন সম্পদ রয়েছে। 12 তারিখে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে। তাহলে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেছি,
নগদ টাকাও চলে গিয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে সম্পদ পাশে দুটা ঘর পেলাম, একটা নগদ আর একটি আসবাবপত্র। তারপরে 23 তারিখ অনিক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। অনিক ট্রেডার্সের কাছে পণ্য বিক্রয় করেছি, যেহেতু নগদ টাকাও পাইনি, চেকও পাইনি, যেহেতু এবং প্রতিষ্ঠানের নাম রয়েছে, তাহলে বুঝতে হবে সেটা বাকিতে বিক্রয়। আর বাকিতে বিক্রয়ের সাথে দেনাদার সম্পর্কিত, তার মানে কি সম্পদ পেয়ে গেলাম দেনাদার। আর বিক্রয় করেছি, যেহেতু বিক্রয় করেছি, বিক্রয় করলে প্রতিষ্ঠানের আয় হয়, আমরা মালিকানা সত্ত্বে আয়টা প্লাস করে দিব। তবে 25 তারিখ অফিস ভাড়া প্রদান করা হয়েছে, তাহলে 25 তারিখে অফিস ভাড়া প্রদান করেছি আমরা, নগদ টাকা কমবে, মালিকানা সত্ত্ব কমবে। 30 তারিখে মনির ব্রাদার্সের নিকট হতে ক্রয়, যেহেতু নগদে না বাকিতে ক্রয় করেছি কিছু বলা নাই, প্রতিষ্ঠানের নাম রয়েছে, তাহলে বুঝতে হবে সেটা বাকিতে হয়েছে। তাহলে বাকিতে ক্রয়ের সাথে একটা দায় বৃদ্ধি পায়, সেই দায়ের নাম হচ্ছে পাওনাদার। এল দায় পাওনাদার প্লাস সমান সমান ওই মালিকানা সত্য মূলধন আর মাইনাস ব্যয় মাইনাস উত্তর। তো আমাদের এখন তারিখ অনুযায়ী লেনদেন গুলো বসাবো। প্রথমে হচ্ছে 2025 জানুয়ারি 12, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেছিলাম, তো নগদ টাকা কমবে 26,500 আর আসবাবপত্র বাড়বে 26,500। এই লেনদেনটা মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলবে না, কারণ এই লেনদেনের দ্বারা আমার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে, তাই এটি মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলবে না। 12 তারিখে বলে কয় তারিখ বলেছে আমাদের? 23 তারিখ অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। আচ্ছা 23 তারিখ, এটা 26,500 নামাইলাম। ওকে, 23 তারিখ পণ্য বিক্রয় করেছি, তবে যেহেতু নাম আছে, তার মানে ধারে ধারে বিক্রয়ের সাথে দেনাদার সম্পর্কিত, আমাদের দেনাদারে বসা যাবে 1,25,000। আর বিক্রয় করলে যেহেতু আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্ব প্লাস করতে হবে, এই যে 1,25,000, 26,500, 26,500, 1,25,000। তারপরে 25 তারিখ বলা হয়েছে অফিস ভাড়া প্রদান। অফিস ভাড়া প্রদান করার ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা কমিয়ে দিব, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব কমিয়ে দিব। 25 তারিখ অফিস ভাড়া প্রদান করা হয়েছে 15,000 টাকা, আর মালিকানা সত্ত্ব কমেছে 15,000 টাকা। তাহলে এটা আমরা দেখি, যেহেতু আমার 12 তারিখে নগদ টাকা আসবাবপত্র ক্রয় করেছিল, নগদ টাকা কমে গিয়েছিল, অবশ্যই সেটা আমাকে মাইনাসে রাখতে হবে। মাইনাস মানে ব্রেকেটে রাখতে হবে, আমি ব্রেকেটে রেখে দিলাম। দেখি মাইনাস মানে হচ্ছে প্লাস, তাহলে 26,000 আর 15,000 কত হচ্ছে? 41,500, 500 এটা মাইনাসে থেকে যাবে। 26,500, 26,500, 1,25,000, এখানে হচ্ছে 1,10,000। 30 তারিখে বলা হয়েছে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়। তাহলে যেহেতু এখানে নাম রয়েছে মনির ব্রাদার্স এবং নগদে না বাকিতে কিছু বলা নেই, তাহলে বুঝতে হবে সেটা বাকিতে হয়েছে। তাহলে বাকিতে ক্রয়ের সাথে পাওনাদার সম্পর্ক, এখানে পাওনাদার বৃদ্ধি পাবে, আর ক্রয় করেছে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 30 তারিখ, পাওনাদার আমাদের বৃদ্ধি পাবে 28,000 টাকা, আর মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 28,000 টাকা। 41,500, 26,500, 1,25,000, এখানে 28, এখানে হচ্ছে 1,10,000 থেকে 28 গেলে 82,000। এখন আমরা এটা যোগ করব, এটা মাইনাসে থাকবে,
আমরা সকল সম্পদগুলো এখন যোগ করে যোগফল নামাবো, দেখি আমাদের কত হয়। সম্পদ হচ্ছে আমার 1,25,000 আর 26 হচ্ছে 1,51,500। 1,51,500 থেকে যদি আমরা 41,500 বাদ দেই তাহলে থাকতেছে কত? 1,10,000 টাকা। কত টাকা? 1,10,000 টাকা। এই যে 1,10,000 টাকা। ওকে, আর এখানে থাকতেছে আমার কত? 82, এবং দায় যেহেতু প্লাস করতে হবে 28,000 যোগ করলে কত হচ্ছে? 90 আর 20 1,10,000 টাকা। অঙ্ক শেষ করার শেষে করে অবশ্যই দুই পাশে আমাদেরকে দুটা ব্যালেন্স টেনে জেল টেনে অঙ্কটা শেষ করতে হবে। তো এই যখনই আমরা দেখবো যে আমাদের এই দুই পাশ মিলে যাবে তখনই আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। এই ছিল আমাদের 12, 23, 25 এবং 30 এই 4টা তারিখের লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের প্রমাণ। এখন আমরা দেখলাম যে এ যা হয়েছে এল এবং ওই এই দুটা প্লাস করে তাই হয়েছে, অর্থাৎ এখানে আমরা প্রমাণ করতে পারলাম এ সমান সমান এল প্লাস ওই। এই ছিল আমাদের 7 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। ইনশাআল্লাহ আগামী ক্লাসে পরের 8 নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ভালো নতুন কোনো ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।